Good evening, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। প্রথমে বলি লাইভের শুরুতেই 87 degree Fahrenheit today. It is one of the most so far the hottest day we have received, or we can see, or we can experience in this spring. I mean, on the eve of summer. Beautiful day. Everyone is out. যারা এবং আমাদের বেলায় হলো যাদের পরিবার আছে সবাই আমরা উইকেন্ডে আপনারা জানেন যে পরিবারের কাজ করি, ক্লিনিং করি, এই করি, শপিং করি, দৌড়ের উপর থাকি সাধারণত। তারপরে বিকালে কোনো জায়গাতে গেলে যাদের যাবেন যদি কোনো ইনভাইটেশন থাকে বা কাউকে দাওয়াত দেন সেটা আলাদা ব্যাপার, এগুলোতে আসেই। এবং ফ্যামিলি, সাধারণত ফ্যামিলি যারা ওয়ার্কিং ক্লাস পিপল যারা, তাদের জন্য উইকেন্ড হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই জন্য আমার সময় নাই গড়ে বসে যে লাইভ করবো, দৌড়ের উপর আসি সকাল থেকে। গতকালকে আপনারা দেখেছেন সারাদিন গেছে গাড়ি নিয়ে, তারা দিল এটা সার্ভিসিং করে। এখন আমি আবার যাচ্ছি আমার এখানে হোম ডিপো বলে আমার কিছু মানে গড়ের জিনিসপত্র আনার জন্য। বাই দ্য ওয়ে, এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা একটা পার্ক, এটা হিস্টোরিক্যাল একটা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা মেমোরিয়াল আপনার প্লেস। সো এবং আমি একটা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেছেন রাইট, ট্যাঙ্ক। এই দেখেন, শুধু এইটা নয়, এই যে আরেকটা আছে, এই দেখেন আরেকটা আছে। সো সেখানে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। সেই জায়গা থেকে জায়গার প্রাক্কালে বলি যে আপনারা জানেন যে গতকালকে আলোচনা করেছি এবং এটা টক অফ দ্য পলিটিক্স অর ইস্যু রাইট নাও ইন বাংলাদেশ, দ্যাট পাকিস্তানের সাথে অনেকগুলা বিষয় বাংলাদেশের সরকার মানে করার জন্য এগুচ্ছে। ফ্যান্টাস্টিক নিউজ। উই থ্যাংক দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট দ্যাট তাদের এই ইন্টারনেশনের কারণে গতকালকে বলেছি। এবং আমরা কেন এটার উপর জোর দিতে হবে, প্রয়োজনে আমার হাদি বলেছিল যে প্রয়োজনে এক বেলা খাবেন, তাও নিজেকে রক্ষার জন্য অস্ত্র বানান। ওয়াই? বিকজ বাংলাদেশ সিরিয়াসলি ভারতের দ্বারা থ্রেটেন্ড। এবং আপনি কল্পনা করেন একটা স্বাধীন দেশ, যে দেশে কোনো শত্রুতা করে না কারোর সাথে, কারো দেশের মানুষ মারে না, সেই দেশের একজন দেশকে বলা হয় সেকেন্ড গাজা বানাবে। এটাই সেন্টিমেন্ট এখন ইন্ডিয়াতে, এই উগ্র হিন্দুত্ববাদের সেন্টিমেন্ট এখন বাংলাদেশকে নিয়ে। বিকজ তাদের দাসী শেখ হাসিনা নাই বাংলাদেশে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তাদের যে $1 billion খরচ করেছে, $1 million খরচ করেছে তারা, হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার তারা খরচ করেছে, বা $1 billion খরচ করেছে তারা। যদিও এই টাকাটা কোনো না কোনোভাবে বাংলাদেশ থেকে তারা উদ্ধার করেছে। বাংলাদেশের যে পরিমাণ টাকা পাচার হয়েছে, কোনো না কোনোভাবে 1/3 টাকা ডাইরেক্টলি ভারত হয়ে ঘুরে গেছে বিদেশে, অথবা ভারতে রয়েছে 1/3। আপনি ধরেন না বিপ্লবের টাকাই এদের সবার টাকা কোথায়, সবই তো ভারতে আছে, ভারতে জমা আছে সব জায়গা। এই জন্যই তারা এই যে লুক্রেটিভ মার্কেট বাংলাদেশকে দাসত্বের রাজ্যে পরিণত করার জন্য যেটা বানিয়েছিল সেটা তারা মনে করেছিল তারা বাংলাদেশকে কবজা করে ফেলছে শেখ হাসিনাকে দিয়ে। আর্মিকে ধ্বংস করে, বিডিআরকে ধ্বংস করে, রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করে, বিএনপিকে ধ্বংস করে, জামাতকে ধ্বংস করে, মোটামুটি তরুণ প্রজন্মকেও ধ্বংস করে ফেলেছিল বলে তারা মনে করে। মাদক দিয়ে নাম্বার 1 ভারত যেভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, নাম্বার 1 হচ্ছে মাদক। এই মাদক হচ্ছে তাদের ন্যাশনাল পলিসি। বাংলাদেশের 2/3 যুবককে মাদকাসক্ত করে দিতে হবে, তাহলে তারা অধিকার নিয়ে সচেতন হবে না কখনো, এবং বাংলাদেশকে কবজা করা যাবে। মনে রাখবেন, কোনো দেশকে ধ্বংস করতে গেলে তার শিক্ষা, সংস্কৃতি এবং তার তরুণ প্রজন্ম, এই 3টা বিষয় যদি কবজা করতে পারেন, এ দেশকে উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর কারণেই এবং হয়ও নাই এবং হবেও না পৃথিবীতে। সেটাই করেছে। মাদক নিয়ে কথা হয় না, মূলত ভারতীয়রা বাংলাদেশের 99.9% মাদক আসে ভারত হয়ে। ইচ্ছাকৃতভাবে মাদক বিক্রি নয়, মাদক দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা, তরুণ প্রজন্মকে ধ্বংস করাই মূল উদ্দেশ্য। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া বর্তমান প্রধানমন্ত্রী এটা একটা পদক্ষেপ নিয়েছেন। এটা যেন কার্যকরী হয়, নাম্বার 1 ইস্যু এই মুহূর্তে। আপনি যদি অন্যান্য ইস্যুর বাদে যান, মাদক হচ্ছে নাম্বার 1 ইস্যু। বিকজ মাদক দিয়ে বাংলাদেশকে সয়লাভ করে দেওয়া, এটা তাদের ইন্টারন্যাশনাল প্ল্যান। কিভাবে আমি আপনাকে বলি, আপনি জানেন তো আফগানিস্তানে যত ওপিয়াম বা আফিম চাষ হয় বা হেরোইনের চাষ হয়, আপনি কি জানেন মূলত এই মূল যেখানে যায় তার নাম হচ্ছে ইরান এবং রাশিয়া। উদ্দেশ্য কি? আমি আর কিছু বলতে চাইলাম। উদ্দেশ্য হলো ইরানের তরুণ প্রজন্মকে ধ্বংস করা, রাশিয়ার তরুণ প্রজন্মকে মাদকাসক্ত করা। এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যান। কারা বিহাইন্ডে পরে আলোচনা হবে, শুধু এতটুকু বললাম আমি যে দিস ইজ দ্য প্ল্যান। ভারত একই প্ল্যান বাংলাদেশে করেছে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের বিরুদ্ধে। কি পরিমাণ বাঁচা বেঁচেছেন এই জুলাইয়ের মাধ্যমে দেশটাকে ফেরত পেয়ে, বিশ্বাস করতে পারবেন না। যারা সচেতন আছে শুধু তারাই বুঝে যে আমরা কোথায় ছিলাম আর কোন জায়গা থেকে আমরা এসেছি। আমাদের শূন্য থেকে শুরু করতে হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে। এদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা লাঠিও বানায়নি বাংলাদেশের সরকার 17 বছরে। এতটা অরক্ষিত একটা দেশকে রেখে গেছে শেখ হাসিনা। এই জন্য বলি, এই শেখ হাসিনার জন্য যারা কান্নাকাটি করে, শেখ হাসিনা আসবে, প্রত্যেককে আইনের আওতায় এনে জেল খাটা, জেল। আওয়ামী লীগের আমি কথা বলছি না, আমি বারবার এই জিনিসটা রিপিট করতে চাই। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করতে চাই বাংলাদেশে,
এটা সরকার দেখবে, যেহেতু নিষিদ্ধ এটা আলাদা বিষয়। কিন্তু শেখ হাসিনার কথাই যখন কেউ বলবে, কারণ ভারতীয় কোনো দাসীর কথা যখন বলে, সেখানে প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব আপনাদের, এবং আপনাদের নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব। ওয়াই? বিকজ ইফ ইউ লাভ ইউর কিডস অ্যাজ এ প্যারেন্ট, ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড একজন কনসাস সিটিজেন হিসাবে বলছি, এই কথাটা প্রতিবাদ করা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, আপনার সন্তানকে আবারও আপনি এই এদের কবজায়, এবং কল্পনা করেন এরা সেই সব ব্যক্তি যাদের দখলে বাংলাদেশ যেতে চায়, যারা বলে বাংলাদেশকে গাজা বানাবে, যারা বলে মুসলিমরা গরু যদি জবাই করে এদেরকে জবাই করে দেন। এই ধরনের সরি টু সে, এই ওয়ার্ডটা এখানে বলা উচিত হবে না আমার, মানে বলা উচিত না। এই হলো দেশ। এদেরকে, এদের যত এজেন্ট আছে, এদেরকে সরকারি প্ল্যান হোক, প্রয়োজনে এক নেকে মানে মানে প্রজেক্ট উপস্থাপন করে সরকারকে অনুরোধ করব, মানে ভারতীয় দালাল যতটা বাংলাদেশ আছে, ক্লিন আপ রাইট নাও। দ্যাট ইজ এ সোল রেসপন্সিবিলিটি ভারতীয় দালালদের। কারণ পৃথিবীতে এমন নিকৃষ্ট জাতি আমরা দেখি নাই যে দেশে দেশপ্রেমিক থেকে আছে দালাল তৈরি হয় অন্য দেশের বেশি। আমি আমার জীবনে কোথাও দেখি নাই কোনো দেশে এতটা ওরাক্ষিত। বিকজ স্বাধীনতার পর থেকে বলতে গেলে ইন্টেলেকচুয়াল পলিটিক্সের এবং লিডারশিপের অভাব ছিল। যারা ছিল তারা কখনো সুযোগ পায় নাই। এটা হচ্ছে বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি যে বলছি লাইভে ট্যাঙ্ক কিনতে হবে পাকিস্তান থেকে আসছে, ইট ইজ, আই হ্যাভ হার্ড, ইট ইজ আন্ডার ডিসকাশন অ্যাজ ওয়েল, রাইট? এটা চলছে। আপনারা জানেন F-17 থান্ডারবোল্টের যে সিমিলেটর বাংলাদেশে এসেছে, এটা মোটামুটি বলতে গেলে এটা প্রি রিকুইজিট বিফোর ডেলিভারিং দিস আপনার এয়ারক্রাফট। সব বোঝাই যাচ্ছে ভিতরে এটা আসছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের ইউনূসের ব্যর্থতার মধ্যে সফলতার অনেকগুলো গল্প আছে। এর মধ্যে হচ্ছে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া, এবং বাংলাদেশের সামরিকভাবে একটা জারু, এবং সিলেটি ভাষায় বলে খড়খড়া। আমাদের সিলেটি ভাষায়, আপনাদের এখানে অন্যান্য এরিয়াতে জারুকে আমরা সিলেটি ভাষায় বলে খড়খড়া, বুঝছেন? এটা খড়খড়া বা জারু বাংলাদেশের জন্য তৈরি করে নাই মানে বিগত 17 বছরে। এর চরক্ষিত দেশ আর হতেই পারে না। পানিবাদ প্রতিদিন একবার করে খাবেন পেঁয়াজ এবং মরিচ দিয়ে। এটা অন্যান্য মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ খুব মানে পছন্দ করে খায়। আমরা তো পান্তা ভাত বা ইলিশে এখন একটা ট্র্যাডিশনাল শুরু হয়েছে, এটাও খাবেন প্রয়োজনে। তারপরেও অস্ত্র বানান, কারণ এর বিকল্প বাংলাদেশে নেই। নাহলে বাংলাদেশের যে সন্তানকে কোনো কথা না বলে সন্তানকে স্কুলে দিচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বিদেশে দিবেন বা দেশে রাখবেন, এদের ভবিষ্যৎ এদের হাতে। এদেরকে যদি আপনি শাস্তি না করতে পারেন, ভারতীয় দালাল এবং এদের ইনফ্লুয়েন্স থেকে দেশটাকে রক্ষা করতে না পারেন, এদেশের কোনো ধরনের মানে আপনার মুক্তি নাই। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি শুনেছি ট্যাঙ্ক আসছে। আমরা চাই বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনি প্রয়োজনে আনলেস, আমি বলছি, আমি যদি সরকার হতাম আমি কি করতাম এখন, আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে বলি, নতুন মানে তিস্তা, পদ্মা, মাচ নিডেড, দ্যার ইজ নো মানে অপোজিশন, শুড নট বি এনি অপোজিশন মানে অফ ইট। এটা হতেই হবে, এগুলা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এই প্রকল্পগুলা যেতেই হবে, হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এর বাহিরে যদি কোনো প্রকল্প হয় যেগুলা নতুন করে করতে হয়, প্রয়োজনে চিন্তা করেন যদি টাকার অভাব মানে থাকে, টাকার কথা না। যে দেশ থেকে $235 বিলিয়ন পাচার হতে পারে, সেই দেশে টাকার অভাব থাকার কথা না। আমরা প্রবাসীরা রিক্ত হস্তে এই টাকাগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনারা যদি অতি প্রয়োজনীয় না হয়, এই মানে ভারত সংশ্লিষ্ট প্রকল্পের বাহিরে প্রকল্পগুলো প্রয়োজনে বাদ দিয়ে এই টাকাগুলা কেটে আপনারা একনেকের মাধ্যমে প্রজেক্ট করে অস্ত্র কিনেন। দ্যার ইজ নো অল্টারনেটিভ। আপনারা ড্রোন বানান, আপনারা ট্যাঙ্কের ফ্যাক্টরি বাংলাদেশে করেন। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যদি ইনভেস্ট করেন $2 বিলিয়ন, প্রেসিডেন্ট ট্রাম্প হিজ ভেরি ওপেন ফর বিজনেস, উনি আপনাকে দিবে। মানে যুক্তরাষ্ট্র থেকে যে কোন ধরনের সহযোগিতা আমরা নিতে পারি। যদিও আমরা কিছু ভুল করেছি, আমরা জামায়াত ইসলামী কিছু ভুল করেছে, টার্গেটে পরিণত করানো দেশটাকে উচিত হয় নাই। এটা প্রথমে আমি বলি, এটা আমি বারবার কিন্তু বলবো, কারণ আমি জানি বলে আমি বলছি। আপনারা জানেন না বলে এটা আপনাদের কাছে কনফিউশনাল মনে হয়। এই ধরনের ট্যাঙ্ক আমরা চাই। প্রয়োজনে ভারতের যত সীমান্ত আছে বাংলাদেশে, প্রত্যেক সীমান্তের প্রতি 1 কিলোমিটারে 2টা করে ট্যাঙ্ক বসাবেন। এর বিকল্প বাংলাদেশের আর কোনো কিছুই নাই। ড্রোন বানাবেন, যুদ্ধ বিমান কিনবেন চীন এবং পাকিস্তান থেকে, প্রথমে অফার করবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দেখেন আমার বক্তব্যগুলো কতটা অ্যাকুরেট। এখন বলা হচ্ছে যে মানে এমন কিছু মানে প্রত্যেকটা পণ্য কিনেন, মানে এই কথাটা আমি বলেছি যে আপনি মানে ভারত থেকে পণ্য রিপ্লেস করেন, কোন এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেন, কান্না হবে, আওয়াজ হবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। স্মার্ট মানুষের হচ্ছে সবচেয়ে বড়। স্মার্টলি যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এটাই হবে সবচেয়ে, কারণ এরা ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিন্তু মার্কিন মানে আপনি যদি আমেরিকা থেকে কিনেন, দেখেন সোয়াবিন আমরা আমেরিকা থেকে এখন কিনি, শব্দ হবে মানে কান্না হবে কিন্তু আওয়াজ হবে না, এই বিষয়ে কথা হবে না। তুলা আমেরিকা থেকে কিনেন, কোনো আওয়াজ হবে না, কোনো ধরনের ষড়যন্ত্র এখানে করতে পারবে না। মার্কিন ব্যবসায়ীরা তারাই সরকারকে প্রেশার করবে এখানে যারা ডিসরাপশন এবং ডিসরাপ্ট করে তাদেরকে শাস্তি করার জন্য। এটা আমি বারবার বলেছি। এর চেলটানেরই বাংলাদেশের নাই। বাংলাদেশটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আমি আবার বলছি, যদি এটা বুঝতে না পারেন, সবচেয়ে সমস্যা কেন জানেন? ভারত অ্যাগ্রেসিভ। ভারত যদি অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মতো হতো কোনো সমস্যা ছিল না। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ। দে হ্যাড সো মেনি প্রজেক্ট টু
take over Bangladesh indirectly, not directly under Indian government. মানে তাদের এজেন্ট বা দাস বসিয়ে বা দাসী বসিয়ে দাসরা বসিয়ে তারা বাংলাদেশটাকে কন্ট্রোল করবে। বিশ্বাস করেন, আপনার আমার পরিশ্রমের টাকা বাংলাদেশে আমরা পাঠাই, প্রবাসীরা মানে যারাই পাঠাই, আমরা প্রচুর টাকা পাঠাই এদিকে সেদিকে, কোন কারণ ছাড়াই আমাদেরকে পাঠাতে হয়, রাইট? প্রবাসীরা তো ফ্যামিলি রেখে আসছে, পাঠাতে হবেই তাদেরকে, রাইট? আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সবাই কিন্তু এই কাজগুলো করেছে। এই টাকাগুলা দুঃখ লাগে, এরা বিপ্লবরা ভারতে পাচার করেছে বিলিয়নস অফ ডলার। বাংলাদেশ মনে নাই সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স সেন্টার ছিল ভারতে? মনে নাই এটা 4 বছর আগেও? ভুলে গেছেন আপনারা এই কথাগুলা? কাদের টাকা এগুলা? নামে বেনামে আপনার লিগালি ইলিগালি এই টাকাগুলো ভারতে পাঠানো হতো। সব টাকা ভারতে রেখেছে তারা, এই জন্য তারা ছাড়তে পারে না। 18 বিলিয়ন ডলারের বিজনেস করে এই দেশকে বলে তারা গাজা বানাবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান? আপনারা ভদ্র হবেন। ভারতীয়রা ভদ্রতা পছন্দ করে না, ভারতীয়রা পাকিস্তানিদের মতো থাপ্পড় পছন্দ করে। ভারতীয়রা, ভারতের সেনাবাহিনী থেকে শুরু করে ভারতীয় মানুষ যারা আছে তারা শক্তের বক্ত নরমের জম। এটা আমি টেস্ট করে রিসার্চ করে বের করেছি তাদের, মানে আমি তাদের চরিত্রের মধ্যে এই জিনিসটা। সো দেশকে বাঁচাতে চান, এর কোনো বিকল্প নেই। আমরা এরপরে ভারতকে প্রতিনিধি দল পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, ভারতকে এইটা বলে দেন বা ডেকে নিয়ে তাদের রাষ্ট্রদূতকে যে ইউ নো হোয়াট, আমরা চাই ভারতের উন্নতি, ভারতের অগ্রগতি, ভারতের শান্তি, ভারতের স্থিতিশীলতা। আমাদের বাংলাদেশে বসে কেউ যদি ভারত বিরোধী কোনো কাজ করে, মানে ভারতের শান্তি নষ্ট হয়, সমালোচনা নয়, সমালোচনা বাই বন্ড প্রত্যেক হিউম্যান, প্রত্যেক মানুষের এটা অধিকার, এটা জন্মগত অধিকার এটা। এবং আমেরিকাতে তো এটা কনস্টিটিউশনাল অধিকার বানিয়ে দিয়েছে তারা, ধর্ম এবং রাজনৈতিক মানে ফ্রি স্পিচ বা মানে আপনার এই ফ্রিডম অফ স্পিচ, রাইট? তো অন্যান্য দেশে এগুলো নিয়ে কথা বলা যাবে না, কিন্তু অন্যান্য যদি অশান্তি হয় বাংলাদেশ থেকে আমাদেরকে বলেন উইল টেক অ্যাকশন। বাট একটাই বিনিময়ে আমরা চাই, বাংলাদেশে কোনো ধরনের আপনার অস্থিরতা এবং কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের রেকমেন্ডেশন করবেন না। এবং দেখেন, আমি যে কথাগুলা মাসের পর মাস, বছরের পর বছর বলে আসছি, সেনাবাহিনীর অফিসাররা এখন মুখ খুলছেন। আমরা বলেছি এবং এরূপ বলেছিলেন আমাদের একজন বিজ্ঞ মানে সাবেক রাষ্ট্রদূত, যে এবং আমরা বারবার বলছি এই কথাগুলো, বাংলাদেশের আইন করে বাংলাদেশের কোনো আর্ম ফোর্সেস বা কোনো পুলিশের, ডিবি, র্যাব, আর্মি, নেভি, এয়ারফোর্স কাউকে যেন ট্রেনিংয়ের জন্য ভারতে পাঠানো না হয়। তারা কি শিখে আসে সেখানে? ট্রেনিংয়ে যুদ্ধের কলাকৌশল নয়, এক্সপার্টিস নয়, এনহ্যান্সমেন্ট অফ ক্যাপাবিলিটি নয়, শিখে পেট কেটে কিভাবে মানুষকে ডুবিয়ে নদীতে ফেলে দিতে হয়, এইগুলো নাকি শেখায়। এটা আমি ইন্টারভিউতে একটু আগে দেখে এসেছি। সো দেশকে রক্ষা করতে চান, এর কোনো বিকল্প নেই। আর এই বিষয়ে যারা দালালি করবে, আনিস আলমগীররা বাংলাদেশে বসে, এদেরকে কঠোর হস্তে দমন করার অনুরোধ জানাই। শেখ হাসিনার জন্য যারা দালালি করে বাংলাদেশে বসে, এদের বিষয়ে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, বাংলাদেশের মানুষ জাগ্রত হন, এদেরকে ধরতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এবং রাষ্ট্রপতি চুপ্পুকে, এই দালালটা এখনো বাংলাদেশের মানুষের টাকায় গিয়ে আমোদ ফুর্তি করে ব্রিটেনের মতো দেশে গিয়ে, আমরা খুব কষ্ট হয় মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছ থেকে আশা করি না এই দালালকে, এই ক্যান্সারকে, এই ফেসিবাদের জিন যে ক্যান্সার, একে অনতিবিলম্বে এখান থেকে সরান। এর কোনো আমাদের কোনো রেসপেক্ট নাই এই দালালের প্রতি। গেল একটা কারণ, এদের কারণেই বাংলাদেশটা এই আজকের এই জরাজীর্ণ মহত দরিদ্র দেশে। নাহলে বাংলাদেশ মালয়েশিয়ার মতো যদি এরা ডিস্টার্ব না করতো, সব ধরনের মেকানিজম দিয়ে, ইন্টারন্যাশনালি ন্যাশনালি সব দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করেছে এই ভারত, এখনো কন্টিনিউ করে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদরা বুঝে না বুঝে সুযোগ দিচ্ছেন, আলেমরা বুঝে না বুঝে সুযোগ দিচ্ছেন প্রতিনিয়ত। এটাই আমি চাই, এই কাজটাই করতে হবে, এর কোনো বিকল্প আমাদের মানে হাতে নেই। সুতরাং অস্ত্র বানান, দেশকে রক্ষা করেন, ভারতের হাত থেকে জীবনে বাঁচতে পারবেন না। 54 বছর এরা দেখিয়েছে তারা বন্ধু কখনোই হতে পারবে না। তারা কত বড় শত্রু হবে সেটাই আপনাকে মানে বিবেচনা করতে হবে। মিডিয়াম রেঞ্জ নাকি হাইয়েস্ট এক্সট্রিম মানে এনিমি হবে, এর বাহিরে ভারত নিয়ে, ভারতীয় সরকার নিয়ে চিন্তা করার সময় অন্তত আমাদের হাতে বা বাংলাদেশের কোনো মানুষের হাতে আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি বলেন আমারে, এই ভারতের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশ কি পেয়েছে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনার দ্বারা ধ্বংস করেছে, হুনগম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, লুটপাটের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। আর চলতে দেওয়া যায় না। যদি ভারত মুক্ত করতে পারেন, এবং আমি বলেছিলাম বারবার এই কথাটাই বলছি, যে একজন লিডার আমাকে জিজ্ঞেস করেছিলেন জাতীয় নেতা হতে হলে কি করতে হবে বা কিভাবে হতে হবে। আমি একটাই জিনিস বলছিলাম, যদি মনে করেন আপনার মস্তিষ্কে সায় দেয় যে ভারত বাংলাদেশের মানে অগ্র, আমার কি লাইভ এখনো? আমার ফোন গরম হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছে। সো আমি আমার গাড়িতে উঠে চলে যাচ্ছি, টু বি অনেস্ট উইথ ইউ গাইস। সো লাইভ বন্ধ হোক, যা কথা হয়েছে সেটা হবে পরবর্তী সময়ে। ভালো